ওয়েল আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবার আগে আন্তরিকভাবে দুঃখিত। লাইফটা আসলে মানে প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, যে আসলে মানে জিনিসটা হচ্ছে আমার হাতে তো আর নাই সেরকম ভাবে। তবুও যাই হোক, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে প্রায় লাইফটা নিতে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সবার কাছে। আশা করি আমরা একটা অনেক ভালো ক্লাস আমরা তোমাদেরকে উপহার দিতে পারবো। সো যাই হোক, তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা কে বাংলাদেশের কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দাও। আমরা শুরু করে দিব আমার ক্লাস। ও, এবং তোমরা কে কেমন আছো সেগুলো জানাতে ভুলবে না, আর বন্ধুদেরকে মেনশন দিতেও ভুলবে না। যত বেশি বেশি পারো বন্ধুদেরকে মেনশন দাও। অলরাইট। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এখন কি আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। কোল কোল। ওয়ালাইকুম আসসালাম। আশফি বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জারিন তাসনিম বলছে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু বেশি বেশি করে। জেবিন বলছে, জেবিন সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ফাইন। একটু সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, দেখবা যে তাড়াতাড়ি করে সবাই চলে আসলেই আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। নারায়ণগঞ্জ থেকে মুন আছে, গ্রেট। শিউলি ফুলে শিশির কণা বলছে ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লাসে এক্ষুনি শুরু করে দিব, আমরা বেশি দেরি করবো না আর। দেখি সবাই আসুক। হুম। অলরাইট, আমি একটু তাহলে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে নিই, হ্যাঁ। বাংলাদেশের কৃষি পরিচয় ব্যাপারটা নিয়ে মানে আমরা সবাই একটু হালকা পাতলা ভয় ডর থাকেই। বাট ব্যাপার হচ্ছে জিনিসটা যদি একটু গল্প গল্প আকারে বোঝা যায়, এবং মানে ব্যাপারগুলো আসলে কি হচ্ছে এগুলো যদি ইন ডেপথ দিয়ে তুমি যদি পড়াশোনা করতে পারো এবং বুঝতে পারো, তখন দেখতে পাবো যে এই জিনিসটা অনেক ইজিয়ার হয়ে আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আসলে যেটা আসে যে বাংলাদেশের বিশ্ব পরিচয় অনেকটা হচ্ছে সাধারণ জ্ঞান কেন্দ্রিক। লাইক বড় ক্লাসে গেলে তুমি দেখবা যে জিনিসগুলাই এখান থেকে তুমি যেগুলো জানছো ওইগুলো তোমার ইন ফিউচার বিসিএস এক্সামে কিংবা তোমার মনে করো মেডিকেল ভর্তি পরীক্ষায় বা ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটে বা অন্যান্য ইউনিভার্সিটির ঘ ইউনিটে তখন তোমার সাধারণ জ্ঞান হিসেবে তোমাদের কাজে আসে। তো আমি যেটা এক্সপেক্ট করবো বা আমার পড়ানোর স্টাইলটা হচ্ছে ওই রকম ভাবে যাতে করে অন্তত পক্ষে তোমাদের এই জিনিসগুলো একটু মজা মজা শিখা যায়, তার পাশাপাশি ইনফরমেশন গুলা ক্লাসে এখন যা শিখে নিচ্ছ এগুলাই যাতে ইন ফিউচার তোমরা শিখে নিতে পারো। আমার প্রোগ্রামটা আসলে ঠিক ওইভাবে করা আর কি, বা আমার স্লাইড গুলো ওইভাবে মেক করা। সো আমি এক্সপেকটেশন থাকবে তোমরা ফার্স্টে যারা যারা ঢুকেছো তারা শেষ পর্যন্ত ক্লাসটা করো, এন্ড ইয়া বেশি বেশি করে তোমাদের অ্যাটেন্ডেন্স থাকলে আরো আগ্রহ বাড়বে। তো উইচ ইজ ট্রু, রাইট? সো অলরাইট, আমি তাহলে বেশি আর কথাবার্তা না বাড়িয়ে আমি আমি শুরু করে দিই ক্লাসটা। হুম। ওয়ালাইকুম আসসালাম, মিম্মা জান্নাত বলছে। তারপর আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমার মানুষজন কম কেন? তোমরা সবাইকে একটু বেশি বেশি করে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও ভিডিওটা। এন্ড যারা যারা শেয়ার করেছে তারা একটু ইয়েস বলে জানাও। অলরাইট। Fair enough. Cool. So let's get in the topic of today. আমরা তাহলে ক্লাস শুরু করি আজকে। Fine. All right. আমরা শুরু করছি আজকের ক্লাস। ওকে, ফাইন। উইদিন আ কাপল অফ সেকেন্ডস আমাকে কাইন্ডলি একটু তোমরা কনফার্ম করো যে তোমাদের হোম পেজে বা তোমাদের স্ক্রিনে আমার এই পেজটা তোমাদের সামনে আসছে কিনা। তোমরা আমাকে একটু কনফার্ম করো তোমরা সবাই এটাকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা। তোমরা একটু আমাকে কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করো।
দেন আমরা আমাদের ক্লাসটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিব। জাইন আপু আমাদের সাথে আছে। ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, জি ভাইয়া দেখতে পাচ্ছি। অলরাইট, আমরা এই লেকচারের প্রথম দিকে বা আচ্ছা এখানে হচ্ছে আমাদের however no problem. সো আমরা এই একটা লেকচার নেই আমি প্রথম দিকে, সেটা হচ্ছে যে আমাদের লেকচার 1টা তোমাদের গ্রুপে আমি লিংকটা দিয়ে দিব, যারা যারা পাওনি বা আমি মাঝে মধ্যে যারা যারা চেয়েছে তাদেরকে দিয়ে দেওয়া ট্রাই করেছি। আমাদের ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা আছে, যদিও ফেসবুকে নেওয়া হয়েছিল, সেটা এখন কোথায় আছে বা কত দূরে আছে বা কোন জায়গায় আছে তোমার খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যাবে। সো রাষ্ট্র, নাগরিকত্ব, আইন, এই একটা চ্যাপ্টার জাস্ট 3টা কম্পোনেন্টে বিভক্ত, মানে একটা রাষ্ট্র এবং তার নাগরিকতা বা নাগরিকদের নিয়ে এবং তার আইন। তো এই পৌরনীতির 3টা স্পেসিফিক কম্পোনেন্ট নিয়ে চ্যাপ্টারটা গঠিত। তো আমি আগের লেকচারটা নিয়েছি হচ্ছে মোস্টলি রাষ্ট্রকে নিয়ে, এন্ড আজকে পড়াশোনা করব হচ্ছে যে আমরা নাগরিকতা নিয়ে, এন্ড নেক্সট দিন আমরা আইন দিয়ে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করবো। রাইট, সো ব্যাপারটা হচ্ছে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আসলে তোমরা কোন দেশের নাগরিক, তোমরা আমাকে একটু কাইন্ডলি একটু বলো তো সবার নাগরিকতা কি, বা সবাই আসলে কোন দেশের নাগরিক, বা তোমাদের নাগরিকতা যদি প্রশ্ন করি যে হোয়াটস ইউর ন্যাশনালিটি, সো তুমি জাস্ট এটা কি বলবা বা তোমাদের উত্তরটা কি হবে আমি একটু শুনতে চাচ্ছি। তোমার একটু আমাকে কাইন্ডলি বলো যে আসলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে না আসলে তোমাদের নাগরিকত্ব কোন দেশে। অলরাইট, তো তোমরা আমাকে একটু কনফার্ম করো। সো তোমরাই বলো শুনি। যারা যারা অলরেডি আমাদের এখানে আছো তারা সবাই ভিডিওটা শেয়ার করে দাও, সবাই ভিডিওটা শেয়ার করে দাও। অলরাইট, আমি সবার কমেন্ট একটু পড়ি। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। সবাই বাংলাদেশি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে কি আমরা একটা মানে পরিচয় বহন করছি, বাংলাদেশি একটা পরিচয়। বা তুমি যদি অন্য কোনো একটা রাষ্ট্রে বা একটা জাতির ওই দিক থেকে যদি করো, চিন্তা ভাবনা করো, যেমন স্কটল্যান্ডের মানুষকে আমরা বলি স্কটিশ, ইন্ডিয়ান মানুষদেরকে ইন্ডিয়ান, তারপর নর্মালি বলি হচ্ছে যে জাপানের যারা নাগরিক তাদেরকে বলে জাপানিজ। অর্থাৎ একটা রাষ্ট্রের একটা পরিচয় হচ্ছে, বা রাষ্ট্রের মানুষজন বা জনগণের একটা পরিচয় হচ্ছে, একটা স্পেসিফিক পরিচয় হচ্ছে যে সে ওই দেশের নাগরিক। এটা তার পরিচয় বহন করে। যেমনটা আমরা বলি বাঙালি, বাংলাদেশি, বাঙালি না আসলে বাঙালি এটা আরেক কনসেপ্ট। বাংলাদেশি, জাপানিজ, তারপর যেটা বলে হচ্ছে চাইনিজ, তারপর ইয়াদেরকে পর্তুগিজ, ডাচ। সো এটা জাস্ট তাদেরকে একটা পরিচয় বহন করে। তো এই একটা স্পেসিফিক পরিচয় আসার জন্য হুট করে তুমি যদি ওই দেশেই থাকো বা জন্মগ্রহণ করো, ডিরেক্টলি কিন্তু এটা হয়ে যায় না। একটা পরিপূর্ণ নাগরিক হওয়ার জন্য আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে, বেশ কিছু জিনিস জানা লাগে। সো এটা নিয়ে যত ইনস এন্ড আউটস আছে আমরা পুরো জিনিসগুলো নিয়ে ডিসকাস করব আজকের এই যে লেকচারটা বা আজকের পুরো ক্লাসের মধ্যে। আমরা মূলত 3টে বিষয় নিয়ে আলোচনা করব। এক, আমরা দেখব হচ্ছে যে নাগরিকের মোদ্দা কথা যে কনসেপ্টটা কি, এবং নাগরিক নিয়ে আসলে কোন লোক কে কি বলেছেন। দুই, নাগরিক হওয়ার জন্য তোমাকে আসলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে, একজন মানুষ যখন নাগরিক হতে চায় তার জন্য আসলে, বা আদিমকালে নাগরিকদের কিভাবে ট্রিট করা হতো, নাগরিকের সংজ্ঞাটা বা দেখতে কিরকম ছিল, বা তুমি এখন নাগরিক হতে হলো তোমাকে কি কি মানে মেনটেন করা লাগবে সেটা। এন্ড ফাইনালি নাগরিক হতে গেলে তোমার কিছু ডিউটিস বা একটা কিছু অব্লিগেশন তোমার পালন করা লাগে। সেই ডিউটিস গুলো তোমার কি কি আমরা সেগুলো নিয়ে ডিসকাস করবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সময় নষ্ট না করে চলো তাহলে আজকের লেকচারে আমরা দেখি কি কি আমরা পড়াশোনা করব। প্রথম কনসেপ্ট, একদম শুরু যেটা দিয়ে করবো সেটা হচ্ছে আমরা নাগরিকের ধারণা। আমরা নিচে এখানে স্ক্রিনে একটা দাঁড়াও, এটা একটু নামিয়ে নেই। হ্যাঁ, অলরাইট। প্রথম জিনিস, নাগরিকের ধারণা। নাগরিকের ধারণাটা কি সেটা নিয়ে একটু ডিসকাস করবো প্রথমেই। চলো, নাগরিকের ধারণা হচ্ছে প্রথমেই রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হচ্ছে জনসমষ্টি। আমি তুমি মিলে এটা সবাই অ্যাকনোলেজ করি, রাইট? যে একটা রাষ্ট্র যদি গঠন করতে হয় আমাদের প্রথম কথা হচ্ছে জনসমষ্টি। সো বলে রাখা ভালো, আমি এখানে অনেক কিছুই মোটামুটি প্রায় বইয়ের মতো করে রেখেছি, কারণ তোমাদের এখান থেকে এমসিকিউ গুলো আসবে। অলরাইট, কারণ আমি বই থেকে খুব বেশি কিছু বাদ দেই না, যাতে করে তোমরা আমার পড়ার সাথে সাথে তোমাদের এমসিকিউর প্রিপারেশনটা হয়ে যায় বা বই পড়ে তোমাদের প্রিপারেশনটা হয়ে যায়। যার কারণে আমার এভাবে আসলে অনেক কিছুই জাস্ট হুবহু তুলে দেওয়া, এন্ড আমি প্রত্যেকটা লাইন তোমাদের কাছে মানে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যাবো।
রাষ্ট্র গঠনের জন্য এটা আমরা আগের লেকচারে পড়েছি যে একটা রাষ্ট্র যদি মানে গঠন করতে হয় তোমার 4টা কম্পোনেন্ট লাগে বেসিক্যালি, রাইট? তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার জনসমষ্টি। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে জনসমষ্টি হইলেই কি আমি তাদেরকে রাষ্ট্রীয় নাগরিকতা দিয়ে দিব, বা আমার দেশে থাকে তাহলে তাদেরকে কি আমি নাগরিক বলবো? এখানে একটা বড় ফাইন লাইন আছে না, আমি একটা দেশের মানুষকে কখন গিয়ে আমি নাগরিক বলতে পারি, এই যে ব্যাপারটা একটা প্রশ্ন, এই প্রশ্নটাকে ঘিরে আমার পুরো আজকের লেকচারটা। তাহলে তুমি একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, একটা রাষ্ট্রের মধ্যে কিছু মানুষ আছে তাদেরকে নাগরিক বলার আগে চিন্তা করে দেখো তো, যারা অলরেডি তোমার দেশের শরণার্থী হিসেবে আসে, বা তুমি যদি চিন্তা করো যে রোহিঙ্গাদের কথাই, যারা মানে কক্সবাজারের ওইদিকে যারা পড়ে আছে, তাদেরকেও কি তুমি নাগরিক বলবা? কিন্তু নাগরিক বলতে হলে তাদেরকে তো কিছু মানে কিছু কোটা ফিল আপ করে রাখবে, বা তাদের তো কিছু মানে জিনিসপত্র কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগবে। কিছু ক্রাইটেরিয়া যদি তারা স্যাটিসফাই করে দেন গিয়ে আমরা এদেরকে নাগরিক বলতে পারি। তোমার কাছে যেমন তুমি এই দেশে জন্মগ্রহণ করেছো, তুমি এই দেশের পড়াশোনা করছো, তারপর তোমার দেশের প্রতি তোমার একটা অব্লিগেশন আছে, দেশের বিভিন্ন ডেভেলপমেন্টে তোমার স্বদেশ প্রেম কাজ করে, তোমার দেশের প্রতি কিছু কাজ আছে, তুমি এগুলো পূরণ করতে চাও। ওরা কি আসলে সে সেম ভাবে চায়? ওরা কি এই দেশে জন্মগ্রহণ করেছে? তো এই যে আসলে ডিস্টিংগুইশমেন্টটা, এটা আমরা এখান থেকে আনবো। যখন একটি রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করে, সেই জনসমষ্টিকে রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হয়। একটা কথা আছে, ছোট্ট কথা, একটা রাষ্ট্রের মধ্যে যখন রাষ্ট্র হিসেবে সে আসলে অ্যাপিয়ার করে, তখন সেই দেশের মানুষগুলোকে নিয়ে বা জনসমষ্টি আছে তাদেরকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়। নট নেসেসারিলি আমাদের বলতেছে ওই রাষ্ট্রের মধ্যে যতজন মানুষ হচ্ছে আমি সবাইকে নিয়ে রাষ্ট্র বানিয়ে ফেলবো। এখানে অনেক সুন্দর সম্পর্কটা হচ্ছে রাষ্ট্র এবং নাগরিকের একটা অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে। বাট বিফোর দ্যাট তুমি একটু আন্ডারস্ট্যান্ড করো যে মানুষগুলো ওইখানের মধ্যে আছে জনসমষ্টি, ওই জনসমষ্টিকে তোমার নাগরিক বানাইতে হবে। নট নেসেসারিলি প্রত্যেকটা নাগরিক তোমার ওই জনসমষ্টির অংশ, বা প্রত্যেকটা মানে অবশ্যই ওই জনসমষ্টি থেকে আসছে, বাট ওই জনসমষ্টির সবাই তোমার দেশের নাগরিক কিনে এটাও তোমার মাথায় রাখা লাগবে। দেশ ভাগের পর তোমার অনেক বিহারি দেশের মধ্যে রয়ে গেছে। তোমার দেশ যখন ভাগ হয়েছে এবং ইন জেনারেল দেখা যাচ্ছে অনেক বিদেশি অলরেডি এখানে রয়ে গেছে, তুমি তাদেরকে আসলে তুমি ন্যাশনালিটি দিবা কিনা, নাগরিকত্ব দিবা কিনা? দেখা যাচ্ছে যে শরণার্থী শিবিরে অনেক বিভিন্ন ইয়া থাকে, বিভিন্ন দেশের নাগরিক থাকে, তাদেরকে তুমি তোমার নিজের দেশে তুমি নিয়ে রাখবা কিনা, এই ধরনের অনেক প্রশ্নগুলো আসে। সো মোস্টলি এর আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন যদিও এগুলা, তবুও তোমরা একটা স্টেট বা একটা দেশের বা একটা রাষ্ট্র গঠনের এই কোর কম্পোনেন্ট গুলো তোমরা একটু বোঝা দরকার। এখন ব্যাপার হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের দায়িত্ব করতে, আমি কিছু পয়েন্ট লাল লাল পয়েন্ট করে দিচ্ছি, এই লাল পয়েন্ট গুলো বেশি ইম্পর্টেন্ট, তোমার এমসিকিউর জন্য আসতে পারে। অলরাইট, একটা দেশের নাগরিকের দায়িত্ব ও কর্তব্য জ্ঞানের উপর রাষ্ট্রের কার্যক্রমের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি একটা ঘরের সদস্য, তোমার বাসার একটা সদস্য, তুমি যদি একটা ভালো কাজ করো সুনামটা কার হবে? তোমার আব্বু আম্মুর, তোমার ফ্যামিলি। তুমি একটা যদি খারাপ কাজ করো তোমার বাসায় এসে তোমার কমপ্লেইন করবে, বলবে যে আসলে আপনার ছেলে এত দুষ্টামি করে কেন, আপনার ছেলে এত ইয়ে করো। তো নর্মালি ইন জেনারেল তোমার জন্য কটু কথা শুনবে তোমার ফ্যামিলিকে, ইন জেনারেল হয়। রাষ্ট্রের যে মানে দায়িত্ব কর্তব্য জ্ঞান, এটা যদি একটা রাষ্ট্রের মানুষ যদি কমপ্লিটলি যদি এটা যদি পালন করতে পারে, দেন এগেইন উই ক্যান সে রাষ্ট্র হিসেবে সে রাষ্ট্রটাই সফল অথবা ব্যর্থ। যদি মানুষ যদি পালন করতে না পারে তারা ব্যর্থ, যদি পালন করতে পারে তারা সফল। এখন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য এবং কিভাবে সুনাগরিক হওয়া যায়, এই জিনিসটা আমাদের জানা দরকার, যাতে করে আমরাও আমাদের দেশের প্রতি, আমাদের দেশের সুনাম বহন করতে পারি আমাদের কাজ দ্বারা। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই স্লাইডের মধ্যে আমি এখন পর্যন্ত যত কিছু পড়িয়েছি আমাকে একটু কাইন্ডলি বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। তোমার একটু কাইন্ডলি আমাকে একটু বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। আমি একটু পানি খেয়ে নিই। অলরাইট, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু যারা যারা নতুন আসছো তারা সবাই ভিডিওটা শেয়ার করে দাও, এন্ড সব ফ্রেন্ডদের সাথে তোমরা এটা শেয়ার করে দাও ভিডিওটা, এবং সবাইকে একটু মেনশন দিয়ে দাও। অলরাইট, এভরিথিং ইজ ক্লিয়ার। কুল। তো আমি তাহলে চাই এরপরের টপিকটা, সেটা হচ্ছে যে এখন নাগরিক ধারণাটা বা নাগরিকের কথাগুলো, কনসেপ্টটা কোথা থেকে আসছে। তার আগে তোমাদেরকে একটা গল্প বলি, হ্যাঁ। মানুষ সামাজিক জীব, এটা তুমি একদম ছোটবেলা থেকে পড়ে আসছো, এবং তোমার কাছে কোনো একটা রচনা কিংবা কোনো একটা প্রশ্ন লেখার আগে তোমার প্রথম যে কথাটা, এই কথাটাই এটা আসে যে মানুষ সামাজিক জীব। কিন্তু তুমি গল্পটা ব্যাকএন্ডে গিয়ে আরেকটু যদি আলোচনা করো, মানুষ সামাজিক জীব কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। মানুষের প্রথম যে নিডিংস ছিল, একজন মানুষ বা একজন মানুষ সোসাইটিতে যখন বিলং করতো, তাদের প্রথম যে চাহিদাটা ছিল সেটা হচ্ছে যে খাবার,
মানে খাবারের খোঁজে সে যাবে। সো সে ইন জেনারেল পশু পাখি মারছে বা সে চাষ করতো, চাষ করার কনসেপ্ট অনেক পরে আসছে যে আসলে জমি থেকে সে ফসল ফলাবে। তো নর্মালি তারা পশু শিকার করে খেত। ঝামেলা কি হতো, কখনো কখনো কিছু পশু শিকার করতে গিয়ে তাদেরকে নিজেদেরকে বিপদে পড়তে হতো, বা ওই পশুগুলো তাদের ঘর বাড়ি ভেঙে দিত। তখন একটা মানুষ থেকে একটা মানুষ জঙ্গলের মধ্যে অনেক ডিস্টেন্সে বসবাস করতো। চিন্তা করে দেখো, ওই স্টেজে গিয়ে মানুষের মাথায় প্রথম আসে, আমরা যদি দুইজন মানুষ যদি একসাথে থাকতে পারতাম, ওই পশুটা হয়তো আমাদেরকে অ্যাটাক করতে পারতো না। তাহলে চিন্তা করে দেখো, একটা মানুষ একটা মানুষের কাজে এগিয়ে আসছে, এগিয়ে আসছে, এগিয়ে আসছে, একটা মানুষ, দুইটা মানুষ, দুইটা মানুষ, চারটা মানুষ, এভাবে আস্তে 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 কিন্তু সোসাইটি গ্রো করেছে। সোসাইটি যখন গ্রো করেছে, মোটামুটি সাইন্টিফিক জিনিসপাতি সব যখন আবিষ্কৃত হয়ে গেছে, মানুষের মধ্যে এই কনসেপ্টটাই গ্রো করে যে না, আসলে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, দেন আমরা একটা গ্রেটার আউটকাম আমরা সার্ভ করতে পারি, বা আমরা একটা গ্রেটার সোসাইটি মানুষদেরকে দিতে পারি। এই জায়গা থেকে মোটামুটি একটা রাষ্ট্রে বা মানুষের একটা কালেকটিভ যে একটা চিন্তা ভাবনা, সেগুলো মানুষের মধ্যে আসে। তো এটা কেন বলা, এটা ব্যাপারটা হচ্ছে, মানুষ তখন থেকে আসলে একটা রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা বুঝতে পারছিল, কিন্তু মানুষ বুঝতে পারছিল না যে এইটাকে রাষ্ট্র বলে, বা সামাজিকতার যে এখান থেকে একটা স্টেজ তারা অলরেডি পূরণ করে ফেলেছে, মানুষ তখনও জানতো না। তো ধীরে 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 নানান আমাদের ফিলোসফার আসে, নানা বৈজ্ঞানিক আসে। সো মানে নানা বৈজ্ঞানিক উপায় আছে, নানা বিজ্ঞানী আসে, তাদের মধ্যে আসলে দিন দিন এই কনসেপ্ট গুলো গ্রো করা শুরু করে। প্রথম শব্দ, ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন আমাদের শব্দটার উৎপত্তি হয়, যেখানে কিনা একদম আদিম সমাজ যদি দেখো, অ্যারিস্টটলের আমলে তখন একটা ঝামেলা ছিল। কি ঝামেলা? তখন মানুষের, তখন একটা দেশের নাগরিক বলতে শুধুমাত্র এবং শুধুমাত্র পণ্ডিতদেরকে বোঝাইতো। পণ্ডিত মানে নট টিচার, পণ্ডিত মানে কিছু কিছু লোক থাকে না সোসাইটির মধ্যে, যারা তুমি যা জানো ওই লোকটাও কিন্তু তা জানে, বাট ওই লোকটা এত বেশি গোড়া, বা ওই লোকটা নিজের জ্ঞানের প্রতি এত বেশি দাম্ভিক, বা এদেরকে সোসাইটির সবাই গুরু মানে। খুব ভালো করে খেয়াল করো, এই মানুষগুলাকে তখন বলা হতো শুধুমাত্র সিটিজেন। কেন? দেশের শাসন কার্য থেকে শুরু করে একদম মেইন কাজ, কম্পোনেন্ট, একদম মেইন কাজ তারাই জড়িত থাকতো। এন্ড সবচেয়ে বড় আইরনি যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে তখনকার সমাজে নারীদেরকে এবং প্রজা সম্প্রদায় বা প্রজা ধরনের যে মানুষগুলো ছিল, তাদেরকে রাষ্ট্রের কোনো শাসন কার্যে জড়িত হতে দিত না। মানে দেশ শাসন থেকে শুরু করে কোনো কাজেই নারীদেরকে ইনভলভমেন্ট ছিল না, বা নারীদেরকে কোনো প্রিভিলেজ দেওয়া হতো না। মোস্টলি দেখা যেত কি, পুরুষতান্ত্রিক বা পুরুষ শাসিক সমাজতে তখন এত বেশি সিভিয়ার ছিল যে তখন ওই মানুষগুলাই, বা ইভেন দেখা যেত যে যারা একটু প্রভাবশালী ছিল তারা ডিরেক্টলি আসলে শাসন কাজে জড়িত থাকতো। হুইচ ইজ টু সে, ডিরেক্টলি আমরা বলতে পারি তখন তারাই আসলে নাগরিক ছিল। তো এই নাগরিকের কনসেপ্টটা ঠিক এই যে একটা স্টোরি লাইন, এখান থেকে আসে। তো আমি এরপরে স্লাইডটা দিকে তোমাদেরকে কোয়েশ্চেন করবো আর কি, যে আসলে তোমাদের বুঝতে পেরেছো কিনা। কারণ এই যে আমি তোমাদেরকে অ্যারিস্টটল সম্পর্কে এর আগে জানিয়েছিলাম, এর আগে যে আমার ক্লাসটা ছিল সেখানে জানিয়েছিলাম, বাট এই লোককে নিয়ে আমি আর পচাবো না, বা এই লোককে নিয়ে আমি আর কোনো খারাপ কথা বলবো না। সো আপাতত আমি তার দিকে না তাকালে আমি একটু খুশি হই। তবুও এই লোকটা কি বলেছিল সেটার দিকে অন্তত পক্ষে তাকানো যায়। অ্যারিস্টটল কহেন, সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মিনিং হচ্ছে, সেই ব্যক্তিকে সে নাগরিক বলছে যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে এবং শাসন কার্যে সে সক্রিয়ভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। মানে সে বলে হচ্ছে, শুধুমাত্র যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে, মানে মন্ত্রী মহলের যে মানুষজন বা রাষ্ট্রের রাজস্ব থেকে শুরু করে ওই স্টেজে যারা যারা কাজ করবে, আমি শুধুমাত্র তাদেরকে আমি আমার দেশের ইয়া বানাবো, কি বলা হয়, রাজা প্রজা বানাবো, মানে রাজা বানাবো বা শাসনতন্ত্রে রাখবো, এর বাইরে কেউ থাকতে পারবে না। তো সমস্যাটা হচ্ছে গিয়ে, এই স্টেজে গিয়ে মানুষজন, জনগণের অবস্থা হয় এরকম রিয়েকশন। এখন তোমরা একটু তোমার রিয়েকশনটা আমাকে জানাও, যে এতটুকু যা বুঝিয়েছি এতটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। দুঃখিত। অলরাইট, অলরাইট, অলরাইট। সো যতটুকু বুঝিয়েছি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা। অলরাইট, ফাইন। সো তাহলে জনগণের অবস্থা ছিল এরকম। সো মোস্ট অফ দ্য ভাস্ট মেজরিটি ছিল এরকম যে না, আসলে তাদের অবস্থা, তারা রেগে মেগে একাকার। বলে যে আমি দেশের রাজস্ব দিচ্ছি, আমি দেশের জন্য কাজ করে যাচ্ছি, কেন আমাদেরকে তারা নাগরিক বলে আমাদেরকে পাত্তা দিচ্ছে না, আমরা রাষ্ট্রের কোনো সিদ্ধান্তই মেক করতে পারতেছি না, তাহলে এই রাষ্ট্র থেকে আর লাভ কি, আমাদেরকে রাষ্ট্র বেল দিচ্ছে না। তখন গিয়ে স্টেট বা একটা মানে একটা গণতন্ত্র বলো তুমি, রাষ্ট্র গঠনের যে কম্পোনেন্টটা, তখন গিয়ে মোটামুটি মানুষের মধ্যে একটা মানে ক্রিটিসিজমের জায়গা আসে, মানুষ কথাবার্তা বলে, এটাকে ডেভেলপ করার মতো চিন্তা ভাবনা তাদের মধ্যে গ্রো করে। চলো মুভিং অন।
এখন কথা হচ্ছে কেন মানুষজন রেগে গেছিল বা সমস্যাটা কি ছিল, এটা একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে অ্যারিস্টটল তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে তা অন্তর্ভুক্ত করেননি। তার মধ্যে অধিকাংশের যথাযথ নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য বা অফুরন্ত সময় নেই। এখানে দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা কথা ইম্পর্টেন্ট। অ্যারিস্টটল মনে করতো তা খেতে খামারে কাজ করতো বা তারা নর্মাল ব্যবসা বাণিজ্য করতো, এই কারণে এই মানুষগুলোকে অ্যারিস্টটল যোগ্যই মনে করতেন না। সে একদম লাট সাহেব হয়ে গেছে, সে বসে বসে কি বলবে, এক একটা মানে কি বলতো, হাইপোথেটিক্যাল কথাবার্তাগুলো বলতো, হাইপোথেসিস দিত, হ্যাঁ এটা হইছে এটা হইছে, সে দিয়ে বাস, সে একদম মাতব্বর। সে বলে ওই মানুষগুলা যোগ্যতা নাই, দুই, আর ওই মানুষগুলোর অফুরান সময় নাই যে আসলে রাষ্ট্রের ক্ষেত্রে পার্টিসিপেট করবে। ঝামেলা হচ্ছে তখন নগর রাষ্ট্র বলতো আর কি, গ্রিক তখন যখন ইয়া ছিল, আধুনিক রাষ্ট্র যখন আসেন তখন বলতো নগর রাষ্ট্র, মানে পলিটিক্স এর ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে, পৌরনীতির ক্ষেত্রে, মানে পলিটিক্স গুলো তো আমরা সবাই একটু মনের মধ্যে একটু কটকট করে, সো আমি বলি আসলে পৌরনীতি। গ্রিক নগর রাষ্ট্রে এই চুক্তিতে সাধারণত দাস এবং নারীদেরকে, তখন কিন্তু দাসপ্রথা অনেক ছিল, মানুষ মানুষকে হায়ার করতে পারতো। ইভেন আমরা যেরকম একটা প্রোডাক্ট কিনি, আমরা যেরকম একটা নর্মালি কি বলা হয় বাইক কিনি, তখন মানুষকে মানুষ কিনে ফেলতো, মানে এত ভয়ানক অবস্থা ছিল। শুধু তাই নয় কিন্তু, তুমি যদি দেখো যে ইউএসএ যখন হয়, ইউএস এর ইতিহাসে এটা বিরাট একটা হিস্ট্রি আছে, তোমরা যেটা দেখতে পারো, তোমরা নিজেরাই ইয়ে করলে পাবা, যে একটু গুগল করলেই পাবা, যে তখন আফ্রিকা থেকে অনেক অনেক মানুষ, হাজার হাজার মানুষকে তারা ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে যে ইয়ার মধ্যে, মানে দাস হিসেবে ইউজ করার জন্য, স্লেভারির জন্য। যদি এটা অনেক বড় আলোচনা, একটা স্লেভারি বা একটা মানুষ কেন আসলে স্লেভারিকে কখনো বহন করতে পারবে না, বা একটা মানুষের কেন একটা স্বাধীন সত্তা থাকে, এগুলা আই গেস ইমনও তার সাইকোলজি সপ্তাহ বা ওই সাইকোলজি যে কোর্সটা আছে ও সেখানে ইনশাল্লাহ আলোচনা করবে। তুমি বুঝতে পারবে যে একটা মানুষের কেন অটোনমিসিটি থাকা দরকার, একটা মানুষের কেন অটোনমি বা নিজের যে একটা ইয়ার জায়গা আছে, অধিকার নট নেসেসারিলি আমরা বলি না যে অধিকার আমাদের থাকা খাওয়ার অধিকার, কেন অধিকার হস্তক্ষেপ খরণ হচ্ছে, বাট অধিকারের যে একটা ভ্যাস্ট জায়গা, রাইটের একটা জায়গা, এটা অনেক বিরাট একটা সাইকোলজি কাজ করে, যেটাকে বলা হয় যে হিউম্যান অটোনমির একটা পার্ট। সো তুমি যদি একটা মানুষকে থাকা খাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসও দাও, ইভেন তুমি যদি এটা করা পড়ো, মানে তুমি বলো যে তোমার সারা জীবন তোমার যা লাগে তুমি সব দিবা, যে তুমি যদি একটা মানুষকে যদি ওই শর্তটা দাও যে তুমি আমার দাস হয়ে থাকবা, এটা ওই মানুষটা কখনোই একসেপ্ট করবে না। কারণ ওই মানুষটা একটা মানুষের কাছে কখনো এই আনুগত্যতা রাখে না, বা নিজেকে আসলে বিক্রি করে দেওয়ার ক্ষমতাটা রাখে না। এটা অনেক বড় কোম্পানি, এটা ডিসকাস করলে এটা 1 ঘন্টা চলে যাবে। তো আমি জাস্ট তোমাদেরকে মানে নর্মাল বললাম আর কি, তখনকার দাসপ্রথাগুলো দেখতে কিরকম ছিল, একটা চরিত্র তোমাদেরকে দিলাম। এখন কথা হচ্ছে তখনকার সমাজে নারী এবং দাস এদেরকে না কোয়াইট ইকুয়ালি দেখতো। মোস্টলি তারা হচ্ছে যে নারীদেরকে, মানে তখনকার সোসাইটির অবস্থা এমন ছিল যে তারা তখন নারীদেরকে এত বেশি তারা ইম্পর্টেন্স দিত না। এটা বড়, এটা মানে এটা তো নর্মাল হচ্ছে যে ইন জেনারেল তারা ধরে নিচ্ছিল। বাট সবচেয়ে আয়রনি হচ্ছে নারীদেরকে তারা দাসের পাশাপাশি তারাও নারীদেরকে যে স্লেভ হিসেবে নিত, এবং তারা যৌন দাসী কিংবা তাদের ভোগ্য পণ্য হিসেবে তখনকার ইউজ করতো তারা ইন জেনারেল ওই ওই সময়কার সময়ে। যার কারণে তারা মনে করতো যে না আসলে নাগরিক, মানে ওই যে নাগরিক হওয়ার জন্য দাস কিংবা নারীরা এত বেশি ইম্পর্টেন্ট না বা সিগনিফিকেন্ট না, যার কারণে তারা নাগরিক হিসেবে গণ্য করতো না। এখন ওই যে অবস্থাটা ছিল, ওই অবস্থার পরে অবস্থাটা কি আমি একটু তোমাদেরকে দেখাই। নাগরিকের ধারণা তখন থেকে এখনকার সমাজে অনেক অনেক চেঞ্জ হয়েছে। নাগরিক বলতে বর্তমানে আমরা নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। মানে নগর রাষ্ট্রে যেসব গোড়ামি ছিল, নগর রাষ্ট্রে যেসব সমস্যাগুলো ছিল, ওইগুলো থেকে একটু পাশ কাটিয়ে এসে জাতীয় রাষ্ট্রে নাগরিকের কনসেপ্টটা আমূল পরিবর্তন ঘটে। আধুনিক রাষ্ট্রসমূহ আয়তনে অনেক বড় হয় এবং জনসংখ্যা অনেক বেশি হয়। ঝামেলাটা হচ্ছে এখনকার সমাজে মানুষজনের সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেওয়া হয়, বাট সমস্যাটা হচ্ছে এত বেশি বড়, মানে এত বড় রাষ্ট্র হয়ে গেছে, ওই বড় রাষ্ট্রের প্রত্যেকটা জনসংখ্যা বা প্রত্যেকটা নাগরিকের সবার যে আসলে একটা সে থাকতে পারে, ওপিনিয়নকে গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তুমি একটা রাষ্ট্রের সিগনিফিকেন্ট এন্টিটি নাগরিক হিসেবে আরেকজন এন্টিটি, তার কথায় গুরুত্ব দিবে না তোমার কথায় গুরুত্ব দিবে, এ নিয়ে একটা ঝামেলা হয়। যখন এরকম একটা ক্যাওস হয়, তখন মানুষজন বিভিন্ন নীতি খুঁজে বা পলিসিস খুঁজে। পলিসি তো অনেক রকম হতে পারে। তোমার মনে করো যে ডেমোক্রেসি থাকতে পারে, তোমার মনে করো যে এখানে তোমার টেকনোক্রেসি থাকতে পারে, বা তোমার মনে করো যে তোমার মানে ধর্মীয় ধ্যান ধারণার উপর হতে পারে, সো থিওক্রেসি থাকতে পারে। সো এরকম অনেক অনেকগুলো মনে করো তন্ত্র আছে, ওই গণতন্ত্র আমরা বলি আর কি, যে প্রযুক্তিতন্ত্র যাই হোক, সো এগুলো থাকতে পারে।
তো আই এম নট শিওর যে আসলে এটা বাংলা টেকনোক্রেসি, বাংলা প্রযুক্তি তন্ত্র হবে। নেভার মাইন্ড যদি আমি কিছু ভুল বলে থাকি, বাট তোমরা একটু কনসেপ্টটা আশা করি আশেপাশে ধরতে পেরেছো। তো যত কিছুই আসলে চালানো হয়, মানুষটা এক পর্যায়ে মানে জনগণ বা আধুনিক রাষ্ট্রগুলো একটা সিদ্ধান্তে উপনীত হয় যে না আসলে প্রত্যেকটা তন্ত্রই সাকসেসফুলি তারা অনেক বাজেভাবে তারা মানে ফেল করে, বাট সবচেয়েতে আমরা যেটার বেনিফিট পেতে পারি সেটা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে। তারা আসলে গণতন্ত্রটাকে একসেপ্ট করে নেয় সবাই। তো মানুষগুলো আসলে একসেপ্ট করে নেয়, কারণ ওইখানে হচ্ছে মোটামুটি একটা সার্টেন প্রসেসে নট সবার আসলে আমাদের নাগরিক মানে আনলাইক যে অন্যান্য গুলার মতো যে সবার আসলে আমরা মতামতকে অপিনিয়নকে আমরা কেটার করতে পারি না, বাট আমরা একটা ভাস্ট মেজরিটি বা একটা বিরাট জনগণকে আমরা মোটামুটি আমরা এই জায়গাটা দিতে পারি বা তাদের পার্টিসিপেশনটা আমরা নিশ্চিত করতে পারি। এখন কথা হচ্ছে এই নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে আসলে জনগণের শাসন কার্যে প্রত্যক্ষ অংশগ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র কি করে? তুমি রাষ্ট্র তোমার থেকে কিছু চায়, রাষ্ট্র তোমাকে কিছু দিবে, এই যে একটা গিভ এন্ড টেক পলিসি, এটার ধারণা এটার মধ্যে দিয়ে আসলে রাষ্ট্র নাগরিকতা শুরু হয়। আমি একটু দেখি, তোমরা অনেক কথা হয়ে গেল, তো আমি এটা বলে তোমাদের থেকে একটু ফিডব্যাক নিব যে নগর রাষ্ট্র থেকে যখন জাতীয় রাষ্ট্র হয় তখন রাষ্ট্রের প্রতি তুমি যদি আনুগত্য প্রদর্শন করো এবং রাষ্ট্রের প্রতি তুমি যদি কিছু দায়িত্ব পালন করো, এই ক্ষেত্রে রাষ্ট্র তোমাকে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে। এই যে একটা প্যারামিটার, এটার উপরে আসলে সাধারণত নাগরিকের কনসেপ্টটা বিল্ড আপ করা হয়, একদম বেসিক কনসেপ্ট। এইটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আর তোমরা যদি পারো যারা যারা আছো বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও আসতে পারে। অলরাইট, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। অলরাইট, ভিডিওটা স্টপ হচ্ছে না, ভিডিও চলছে। আচ্ছা দেখি। অলরাইট অলরাইট অলরাইট। অলরাইট, কুল। কমেন্ট কোথায় সবার? নগর রাষ্ট্র জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য কি? নগর রাষ্ট্রগুলো ছিল হচ্ছে মানুষের মধ্যে যে এই যে নগর রাষ্ট্রের মধ্যে সাধারণত দাস কিংবা নারীদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না। আর আধুনিক রাষ্ট্র হচ্ছে তাদের পলিসিগুলো আরেকটু সুন্দর হয়, নিয়ম নীতিগুলো আরেকটু সুন্দর হয়, যাতে করে অন্তত পক্ষে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে তারা মানুষ হিসেবে ট্রিট করে এবং প্রত্যেকটা মানুষকে তারা নাগরিক হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারে, এই পার্টটাকে নিয়ে করে। তারপরে নগর রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ নাগরিক ছিল না, বাট আধুনিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষকে আমরা নাগরিক হিসেবে গণ্য করি। আমরা কিছু শর্তের মাধ্যমে তাদেরকে অন্তত পক্ষে শাসন কার্যে তাদেরকে জড়িত করতে পারি। যেমনটা আমরা নর্মালি এখন দেখি, তুমি ভোট দিচ্ছ মানে হচ্ছে তোমার প্রতিনিধি নির্বাচন করছো, তোমার প্রতিনিধি যাদেরকে নির্বাচন করছো তারা তোমার জন্য শাসন কার্য এবং রাষ্ট্রের আইন কানুনকে প্রপারলি এক্সিকিউট করছে। যার কারণে দেখো ইন জেনারেল তোমার কাছে রাষ্ট্রকে তুমি চালাচ্ছ, তোমার দেশ চালাচ্ছে, এবং একটা মেজরিটি পার্টি দিয়ে তুমি তাহলে দেশটাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারছো। যেটা কিন্তু তোমার আগের রাষ্ট্রে নগর রাষ্ট্রে সম্ভব হতো না। নগর রাষ্ট্রে কি হতো, প্রত্যেকটা সিদ্ধান্ত প্রত্যেকটা জিনিস আসতো ওই হায়ার ক্লাস বা এলিট লেভেলের পিপলদের দিয়ে। সো বুঝতে পেরেছো আশা করি। তারপর তারপর থ্যাংক ইউ। আচ্ছা, নাইস নাইস। অলরাইট, লেটস মুভ অন। এখন আমরা যে জিনিসটা দেখবো যে মানে আধুনিক রাষ্ট্র, এটা তো আমি হুট করে বলতে পারি না যে এটা হয়ে যাক বা দেশটা হইলে তো হবে না, তাই না? এখন কিছু কিছু অধ্যাপক এবং কিছু কিছু আসলে কি বলা হয় পলিটিশিয়ানস, বা তখন মনে করো যে যারা সমাজবিজ্ঞানী ছিল, তারা কিছু তত্ত্ব প্রদান করেন এবং সংজ্ঞা প্রদান করেন। আহ অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি তিনি বলেছেন যে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে সে তাকে নাগরিক বলে। অর্থাৎ তুমি একটা দেশে বসবাসকারী বা স্থায়ীভাবে বসবাসকারী মানুষ হওয়ার পর তুমি যদি ওই রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করার পাশাপাশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে থাকো, তাহলেই তুমি নাগরিক। রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা বি ভেরি কেয়ারফুল, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। আমি দেখি কলমটা নিতে পারি কিনা। রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তুমি রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য পালন করো, যার কারণ তুমি এদেরকে একটা নাগরিক হিসেবে তুমি আখ্যা দাও এবং নাগরিক হিসেবে তুমি তাদেরকে গুরুত্ব মানে কেয়ার করতেছো। তো রাষ্ট্রে তুমি দায়িত্ব কর্তব্য পালন করো রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য, সেভাবে রাষ্ট্র তোমাকে কি দিবে, কিছু সুযোগ সুবিধা দিবে। তো এটাকে আরো সুন্দর করে যিনি বলেন সেটা হচ্ছে অধ্যাপক গেটেল। অধ্যাপক গেটেল একদম পরিপূর্ণভাবে বলেন নাগরিক হচ্ছে নাগরিক সমাজের রাজনৈতিক সমাজের শীর্ষ সদস্য। ভালো করে খেয়াল করো, রাজনৈতিক সমাজ কাকে বলে? রাজনৈতিক সমাজ হচ্ছে দেশের সিদ্ধান্ত মানে মানে কি বলা হয়, ডিসিশন মেকিং থেকে শুরু করে রাষ্ট্রের কোথায় কোন জিনিসটা ইনভেস্টমেন্ট হবে, রাষ্ট্রে একদম কোর কম্পোনেন্ট কিছু ইস্যুস, এগুলাকে আসলে নিয়ে একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট বলে, যেখানে তুমি ভোট দিচ্ছ, প্রতিনিধি নির্বাচন করছো, প্রতিনিধি দেশের ডেভেলপমেন্টে কাজ করছে, দেশের ডেভেলপমেন্ট হচ্ছে রাষ্ট্রের কর দিয়ে। অর্থাৎ এই যে প্রত্যেকটা জিনিস রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য বা রাষ্ট্রের যে আসলে কম্পোনেন্ট গুলা, রাজস্ব থেকে শুরু করে মন্ত্রণালয় হ্যানতেন, এগুলা প্রত্যেকটা জায়গাগুলো রাজনৈতিক সমাজ। একদম আমরা নর্মালি কি দেখি, এই ল্যাপটপটা চলছে কেন? ইলেকট্রিসিটির জন্য না। বাসায় লাইট জ্বলছে কেন? ইলেকট্রিসিটির জন্য না। ইলেকট্রিসিটি কোথা থেকে আসে? ট্রান্সফরমার থেকে। এদিকে ইলেকট্রিসিটি আমাদেরকে লাইন দ্বারা সাপ্লাই দেওয়া হয়। গণতন্ত্র, রাষ্ট্রযন্ত্রের একদম ইলেকট্রিসিটি হচ্ছে যে নাগরিক বা একটা রাষ্ট্রের জনগণ বা নাগরিক, অন্য কথা বলে একটু ভালো মতো বললে এই নাগরিক। অলরাইট, ভালো করে খেয়াল করো, যদি নাগরিক না থাকে, নাগরিক যদি না চায় একটা দেশের মধ্যে, সো এটা ইন জেনারেল আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় এটা পারে না। যাই হোক, নাগরিক হচ্ছে মানে এটা জাস্ট একটা নর্মাল রাইটের একটা ব্যাপার, যে রাষ্ট্র নাগরিক তাদের যে আসলে সবাই মিলে যে সিদ্ধান্তটা নিয়েছে ওই ক্ষমতাকে, ওই সরকারকে ক্ষমতা রাখার জন্য, কারণ তারা একটা বেটার আউটকাম চায়, তাদের জীবনযাত্রার মান যাতে একটু উন্নত হয়। সো এই জিনিসগুলোকে, এই জীবনযাত্রার মান নিয়ে আবার অনেক কিছু কথা বলা যায়, জীবনযাত্রার মান অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা জানি যে জিডিপির কনসেপ্ট, এগুলো আমি পড়বো সামনে তোমাদের সাথে, অর্থনীতি যখন পড়াবো তখন পড়াবো জিডিপির গ্রোথ, এবং নর্মালি দেখা যায় যে একটা দেশের অবস্থা কিরকম, আর্থসামাজিক অবস্থা কিরকম, ওইটার উপর। আর মোর ইম্পর্টেন্টলি একটা ইন্ডেক্স আছে, এটা নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করা হয় না, এটা হচ্ছে হেলথ ইন্ডেক্স বলা হয়, এইচডিআই বলা হয়। অলরাইট, এটা নিয়ে আসলে যদি কথা বলি যে এইচডিআই ইন্ডেক্স যদি তুমি দেখো, এটা গুগল করলে তুমি আরো সুন্দরভাবে জানতে পারবা। পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যাদের জিডিপি এত উন্নত না বা তাদের জিডিপি গ্রোথ এত ভালো না, বাট ওইসব দেশের এইচডিআই এত ভালো যে ওইসব দেশে যদি তুমি যদি রাস্তায় রাস্তায় তুমি একটা যদি মনে করো এক বস্তা টাকাও ফেলে দিয়ে আসো, কেউ ওইখানে তুমি 1 বছর পরও ঠিক ওই জায়গায় তুমি টাকাটা পাও, বা ওইখানে গিয়ে তুমি থানায় গিয়ে তুমি যদি বলো যে টাকাটা আমার, তুমি যদি প্রপার প্রুফ দিতে পারো, দেন তোমরা তোমার টাকাটা দিয়ে দিবে। এই কথাটা অর্থটা কি? কথাটা অর্থ হচ্ছে ওইসব দেশগুলো এত সেফ, সিকিউরিটি এত ভালো এবং সবকিছু এত সুন্দর যে এক্সিকিউশন, যে ওই রাষ্ট্রের মধ্যে কোনো ক্রাইম বা কারাপশন নাই। অর্থাৎ একটা রাষ্ট্র সুন্দরভাবে এক্সিকিউট করার জন্য তাহলে নাগরিক ভালো থাকবে, বা নাগরিক যদি তাদের দিক থেকে দিতে পারে, ওই রাষ্ট্র তাদেরকে এত ভালো আউটকাম দিতে পারে, অর্থাৎ তাদের দেশ শান্তিপ্রিয়। তোমরা হয়তো বুঝতে পারছো কোন দেশগুলোর কথা বলছি। স্ক্যান্ডিনেভিয়ান যেসব কান্ট্রি গুলো আছে সেগুলো, বা তোমার মনে করো চেক প্রজাতন্ত্র, বা তোমার মনে করো যে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, এসব কান্ট্রি গুলোর কথা বলছি। তাদের দেশে এত সুন্দর সুন্দর এক্সিকিউশন আছে রাষ্ট্রের ব্যবস্থা আর কি। তো ব্যাপার হচ্ছে যে নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভ করেন। তাহলে কি হয় ব্যাপারটা, যে আমি সোসাইটিতে বা আমি রাজনৈতিক সমাজের একটা সদস্য, আমি কিছু কর্তব্য পালন করলে সে কিছু সুযোগ সুবিধা আমাদের লাভের অধিকারী হব, বা আমি কিছু সুযোগ সুবিধা লাভ করতে পারবো। অর্থাৎ আমি যদি আসলে আমার আইন ভাঙি, আমি যদি আমার কর্তব্য পালন করি না করি, তাহলে সেক্ষেত্রে আমি কখন আমার ওই সুযোগ সুবিধাগুলো আমি চাইতে পারবো না, বা আমি কোনো ক্লেম করতে পারবো না। এটা বলেছেন অধ্যাপক গেটেল। এখন তাহলে ব্যাপারটা কি? সুতরাং এত কিছু বাদ, সবকিছু বাদ, আমি এখন নাগরিকত্ব কাকে বলবো? তুমি নাগরিক? হ্যাঁ। যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে তুমি কি রাষ্ট্রের রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে সচেতন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কি তুমি নাগরিক সুবিধাগুলো ভোগ করতেছো? উত্তর যদি হ্যাঁ হয়, ফাইনাল কোশ্চেন যদি না হয়, তুমি নাগরিক হিসেবে তুমি নিজেকে ক্লেম করতে পারো না। অর্থাৎ রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে বাধ্য হওয়া, এটা একটা বিরাট কথা আছে, আমি তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে পড়াশোনা করতে চাও না, যে আসলে আমি তো সরকারকে মানে সরকারের একটা দায়িত্ব আছে যে তোমাদেরকে পড়াশোনা করানো বা একটা জনশক্তিতে তোমাদেরকে রূপান্তর করা। এখন কথা হচ্ছে, অনেকে প্রশ্ন করবা যে আসলে আমি আমার আব্বু আম্মুর টাকা দিয়ে পড়াশোনা করতেছি, এটা সরকারের এমন ঠেকা কি যে সরকার কেন আমাকে পড়াশোনার কথা বলবে, বা সরকার এটা এত কিসের, অধিকার কোথায়? একটা কথা যদি চিন্তা করে দেখো, তুমি যে দেশে পড়াশোনা করছো, বা তুমি যে এদেশে এখানে পড়াশোনা করছো, সরকারি হোক তোমার প্রাইভেট স্কুল হোক, সরকারি হইলে তো আমি সরকারি স্টুডেন্ট একটু পড়াবো, প্রাইভেটেও দেখা যাচ্ছে যে এত কম টাকায় পড়াশোনা, বা প্রাইভেটে যদি অনেক বেশি দেওয়া লাগে, আমি সরকারি উদাহরণটা তোমাকে আরো বেশি বুঝতে সুবিধা হবে। সরকারি যদি স্কুলে যদি তুমি দেখো, আমি নর্মালি সরকারি স্কুলে পড়ে আসছি, আমাদের কত ছিল সর্বোচ্চ, আমাদের 4 মাসের বেতন ছিল পুরো 100 টাকা বা সামথিং এরকম। সো এরকম মোটামুটি ছিল, এর বেশি ছিল না। 100 টাকা স্কলারশিপ পাইলে হয়ে যেত 4-5 টাকা। ইভেন দেখা যেত আমাদের আবার টিফিনও দিত।
সো তোমরা যারা যারা সরকারি স্কুলে আছো, আমি জানি না, তোমরা যদি যারা যারা সরকারি স্কুলে আছো তারা কমেন্ট করে জানাতে পারো, আমি দেখি তাহলে। সো ইফ একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, আমি দেখি কমেন্ট আমাদের এখানে আসছে না। আচ্ছা, নেটের প্রবলেম করছে নাকি? রাইট, আই থিঙ্ক ক্লিয়ার। যাই হোক, সো দেখা যাচ্ছে যে ওইসব সরকারি স্কুলগুলোতে আমাদের অনেক বেনিফিট দিত। আসলে তুমি একবার চিন্তা করে দেখো, তুমি যে বেতনটা দাও, ওই বেতনটা যদি সবারটা যদি একত্র করো, তোমার ওই স্কুলের স্যারকে তুমি বেতন দিতে পারো কিনা। অর্থাৎ বাই ডিফল্ট সরকার তোমাকে পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে, তুমি এই নিয়ামতটা ভোগ করতেছো। ভোগ করো, তুমি যদি পড়াশোনা না করো, তুমি শুধুমাত্র রাষ্ট্রের কাছে না, তুমি তোমার সৃষ্টিকর্তাকে তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি নিজে দায়ী থাকতেছো। কেন? কারণ তোমার প্রতি রাষ্ট্র ইনভেস্ট করতেছে। তোমার প্রতি রাষ্ট্র যদি ইনভেস্ট না করতো, তুমি দেখো ওই সরকারি স্কুলে তুমি যখন চান্স পেয়েছো, তোমার কারণে অন্য একটা ছাত্র কিন্তু চান্স পায়নি। ব্যাপারটা শুনো কিন্তু, তুমি যার নিয়ামতটা অর্জন করেছো, সৃষ্টিকর্তা তোমাকে যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতটা অন্য একজন পায় নাই। কিংবা তুমি একজন চিন্তা করো, লক্ষ লক্ষ কোটি কোটি কিছু, মানে মনে করো যে লক্ষ লক্ষ কোটি কোটি যে মানুষ ইয়ার ছিল, স্পার্মের রেস থেকে তুমি একটা মানুষ হয়েছো। তুমি যদি না জন্ম হইতা, তোমার জায়গায় অন্য একটা মানুষ তোমার জায়গায় আসতো, তুমি তার নিয়ামতটা তুমি অলরেডি ভোগ করতেছো। অর্থাৎ এটা মিন করে, তুমি সৃষ্টিকর্তা যে নিয়ামতটা আছে, নিয়ামতটা বাই ডিফল্ট নষ্ট করতেছো। কারণ তোমার নিজের ইচ্ছা মতো, তোমার নিজের বিলাসিতার কারণে। এই যে নিয়ামতটা যে সুযোগ পেয়ে তুমি যে নষ্ট করতেছো, অন্য একটা মানুষের যে হক পাওয়ার কথা ছিল, সেই হকটা তোমাকে দিচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস করে, এন্ড তুমি যে একটা বিট্রে করতেছো, এইটার যে একটা, মানে মনে হয় কি, তোমার এটার যে একটা জবাব, এটা তোমার কাছে আশা করি নাই। সো এটা হচ্ছে যে বড় কথা, যে তুমি রাষ্ট্রের যে এত সুযোগ সুবিধা তোমার জন্য রাষ্ট্র খরচ করতেছে পড়াশোনার জন্য। বা তুমি পাবলিক ইউনিভার্সিটি গুলোর দিকে দেখো, আমরা নর্মালি বলি আর কি যে আসলে পাবলিক ইউনিভার্সিটি গুলো কেন এত বেশি সো পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপার না, বাট মোর ইম্পর্টেন্টলি ওই দেশে ওখানে যে পরিমাণ এত কম খরচ লাগে, এই খরচগুলো তোমার রাষ্ট্রই দিচ্ছে। বাট তুমি কি করছো, তুমি যদি পড়াশোনা না করো, তুমি ডিরেক্টলি অন্য মানুষের হকগুলো, তোমার বাবা টাকা দিচ্ছে, রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছে, অন্যান্য মানুষ, ইভেন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের টাকা তোমাকে পড়াশোনার খরচের কারণে, তোমার পড়াশোনার পিছনে তুমি খরচ করতেছে। এই মানুষগুলা, তুমি যখন একটা রিক্সা দিয়ে যেতে যাচ্ছ, তুমি শুধুমাত্র ভাড়া দিচ্ছ না, ওই লোকটা যে আসলে তোমাকে যে রিক্সা চলার জন্য তুমি ওই লোকটাকে যে টাকাটা দিচ্ছ, ওই টাকাটা ওই লোকটার টাকা থেকে আসে, যে লোকটা রিক্সা চালায় তোমাকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশের প্রত্যেকটা নাগরিকের টাকা তোমার কাছে, তোমার পিছনে ব্যয় হচ্ছে, এন্ড ইউ ডু নট ইভেন কেয়ার যে আসলে কি হবে, সমস্যা কি, তোমার জীবন সম্পর্কে এত বেশি তোমার ইয়া নাই। তো এই জিনিসটা একটু একটু কেয়ারফুল থাকবে আর কি, নেক্সট টাইম যখন চিন্তা ভাবনা করবা যে না আসলে রাষ্ট্রের কি বা ইয়ার কি। তোমার রাষ্ট্রের কিছু না, বা রাষ্ট্রের জনগণের অনেক কিছু, তুমি মানুষগুলো হক চায় হচ্ছে তোমার কাছ থেকে অনেক কিছু, দেশ তোমার কাছে চায়। আমরা নর্মালি বলি না যে দেশ তো আমার কিছুই দিচ্ছে না, কি। আমাদের একটা স্যার বলতো আর কি যে সারা জীবন চিল্লায় জাতি কি দিছে, জাতি কি দিছে, বাট তোমার নিজেকে আগে প্রশ্ন করো তুমি জাতিকে কি দিয়েছো। সো এটা একটা প্রশ্ন থাকে, মানে আমার সবসময় আমার একটা স্যার বলতো আর কি যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস মাগফিরাত করুক, তো ওনাকে কবুল করুক। উনি কিছুদিন আগে বলতে 1 বছর হয়ে গেছে প্রবাবলি, আমার খুবই প্রিয় মানে একজন স্কুল শিক্ষক ছিলেন। উনি কোভিড এর কারণে আসলে মৃত্যুবরণ করেন আর কি। যাই হোক, তোমরা একটু দোয়া করো স্যারের জন্য। অলরাইট, সো উনি এই কথাটা বলতো আর কি যে আমি সারা জীবন চাই আর কি জাতি আমাকে দিক, জাতি আমাকে দিক, আমি জাতিকে কি দিয়েছি। সো সেটা আমাদের কাছে, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে অনেকের কাছে থাকে না। সো পড়াশোনায় ফিরে যাই, বৃহত্তর অর্থে আসলে কি বলে। বৃহত্তর অর্থে নাগরিক বলতে আমি সেই এন্টিটি বা মানুষটাকে বুঝবো যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের আইন, সংবিধান ও অন্যান্য নিদর্শনের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্রের নাগরিক হচ্ছেন যিনি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন এবং রাষ্ট্রের আইন এবং সংবিধান সম্পর্কে জানেন এবং সেগুলো সম্পর্কে আনুগত্য প্রদর্শন করার মানে সেগুলো মেনে চলেন। যদি মেনে চলে, তাহলে মোটামুটি আমরা বলতে পারি সেই লোকটা আসলে নাগরিক। এইটুকু কি ক্লিয়ার নাকি? আমাকে একটু কমেন্টে তোমরা জানো। এইটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও। গ্রেট। ফার্স্ট নূর বলছে ক্লিয়ার, হাফসা, তারপর হচ্ছে যে বাসু চাকমা আছে, গ্রেট। আলহামদুলিল্লাহ, গ্রেট গ্রেট গ্রেট। অলরাইট, লেটস মুভ অন। তাহলে আমরা এখন দেখি যে আসলে এখন ব্যাপারটা কি দেখো, রাষ্ট্রের কল্যাণ সাধনে যদি নিজ কর্মে ভূমিকা রাখে জনগণ বা রাষ্ট্রের জনগোষ্ঠী, তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে যদি বর্তমানে যে এখন তুমি বললো না, একজন প্রশ্ন করেছিল ভাইয়া নগর রাষ্ট্র আর আসলে আধুনিক রাষ্ট্র কি একই নাকি, এই যে দেখো এখানে দেয়া আছে রাষ্ট্রের নাগরিক হিসাবে এখনকার সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে আমাদের সবাই নাগরিকত্ব অর্জন করতে পারে। ব্যাপারটা খেয়াল রেখো, সবাই নাগরিকত্ব অর্জন করতে পারে। এবং মানে এদেশে তুমি যদি আসলে জন্মগ্রহণ করে থাকো, একটা কিছু নিয়ম কানুন আছে।
তবে পৃথিবীর বিভিন্ন দেশে নাগরিকত্ব অর্জনের শর্তাবলী বিভিন্ন, কারণ দেখা যাচ্ছে ইউরোপে তাদের অনেক শরণার্থী লাগে, মানে শরণার্থী বলতেছে আমি দুঃখিত, তাদের অনেক ইমিগ্রেন্ট লাগে, যে অভিবাসী লাগে, তাদের অনেক মানুষজন লাগে। যেমন ইউএস তো তাদের অনেক অভিবাসী আছে, ওদের দেশে ইমিগ্রেন্ট আছে। তো যেমন কানাডাতে আছে, তো এরকম অনেক দেশে হচ্ছে তাদের মধ্যে তাদের নাগরিকত্ব দেওয়ার বা পিআর মানে বলা, পার্মানেন্ট রেসিডেন্স বলা হয়, পিআর বা গ্রিন কার্ড বা ব্লু কার্ড, এগুলো দেওয়ার তাদের সিস্টেম গুলো হচ্ছে আলাদা। তো এটা এক এক দেশের নাগরিকত্ব দেওয়ার নিয়ম আলাদা থাকতে পারে, বাট আমরা যদি ইন এ জেনারেল সেন্স যদি বলি তাহলে এই ব্যাপারটা এক্সিস্ট করে। অলরাইট, একজন বলছে ভাইয়া বৃত্তের ক্লাস কখন হবে? বৃত্তের ক্লাস আমি 2-1 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। বৃত্তের ক্লাসগুলো সকাল 7:30 থেকে শুরু হবে, কালকে অথবা পরশু থেকে ইনশাল্লাহ। সো তোমরা কি মানে রেডি থাকো। সো ইনশাল্লাহ মোটামুটি 6টা বা 7টার ক্লাসের মতো থাকতে পারে, ইনশাল্লাহ আমরা এটা শেষ করে দিব। যাই হোক, এটা ফ্রি থাকবে। অলরাইট, লেটস মুভ অন। তো যখন এটা জানতে পারলো দেশের জনগণ যখন জানতে পারলো না আমার রাষ্ট্রের এই অবস্থা, তো এখন নগর রাষ্ট্রের মানুষগণগুলো তোমার মনে করো যে তোমার মনে করো তাদের যে আসলে এখান থেকে যারা যারা অলরেডি পরলোকগত হয়েছেন, তারা ওই জায়গায় মহাকাশের দরজা দিয়ে তারা দেখতে পাচ্ছেন যে না এরকম তারা খুশি হয়েছেন। সো এটা হচ্ছে যে মোটামুটি তোমাদের ব্যাপার স্যাপার। দেখো তোমাদের যদি এমন অবস্থা হয়ে থাকে, তোমরা রাষ্ট্রের বা নাগরিকের জনগণের বা নাগরিকের সংজ্ঞা জানার পরে, সো তোমরা একটু খুশি হও এটা দেখে। অলরাইট, তোমরা বাই দিস টাইম জাস্ট বেশি বেশি করে তোমরা তোমাদের আর একজন বলছে রাষ্ট্রের নিকট জনগণ আমানত। ধর্ম বইতে বলছে, ধর্ম বইতে প্রভাবী জিনিসটা এটা বলছে, রাষ্ট্রের প্রতিটা জিনিস মানুষজনের কাছে, মানে রাষ্ট্রের প্রতিটা জিনিস দেশের জনগণের কাছে আমানত। কারণ তুমি একটা রাষ্ট্রে যে কোনো জিনিস তুমি চাইলে নষ্ট করতে পারবে না। তুমি একটা রাষ্ট্রে তোমার স্কুলে তোমার বেঞ্চ আছে, তুমি বেঞ্চটা চাইলে নষ্ট করতে পারবে, বেঞ্চে দাঁড়াইতে পারবে না। এই জিনিসগুলো তোমার কাছে আমানত স্বরূপ, তো তুমি এগুলো নষ্ট করাটা তোমার জন্য ঠিক না। রাইট, সো ভালো কথা। তোমরা চাইলে তোমরা একটু কাইন্ডলি বাই দিস টাইম তোমাদের যত ফ্রেন্ডের কথা মাথায় মনে পড়ে, আমি সামনে আনতেছি যদিও তোমাদের প্রতিটা মেনশনের জন্য, বা যত বেশি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারবে তোমার জন্য একটা ছোট একটা প্রাইজ মানি থাকবে, তোমাদের জন্য একটা মানে একটা প্রাইজের ব্যবস্থা করবো। যাই হোক, তো এটা সামনে আসছে। হাউ এভার তোমরা বাই দিস টাইম তোমরা একটু তোমাদের ফ্রেন্ড সবাইকে মেনশন দিতে থাকো ক্লাসের মাঝখানে হলেও, যাতে তারা ক্লাসটা করে অন্তত পক্ষে। অলরাইট, ডেফিনেটলি। তাহলে দেখি আমরা নাগরিক হিসেবে, এখন আমরা এতক্ষণ ধরে তো বললাম যে ভাইয়া নাগরিক হিসেবে দায়িত্ব পালন করা উচিত, দায়িত্ব পালন করা উচিত। এবার আমরা আসো যে আসলে নাগরিক আসলে কোন কোন দায়িত্বগুলো পালন করবেন। তো এটা একটা মানে অনেক সুন্দর একটা ছবি, যে আসলে যেখানে আমরা বলি তুমি রাইট বা তোমার রাষ্ট্র তোমার অধিকারগুলো কখন সম্পন্ন করে, যখন তুমি রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো তুমি পালন করতেছো। এটা একটা ব্যালেন্স, আল্লাহর মতো ব্যালেন্স, যে রাইটস অফ দ্য সিটিজেন্স আর ব্যালেন্সড বাই দ্য রেসপন্সিবিলিটিস বা লায়াবিলিটিস অর দ্য অ্যাকাউন্টেবিলিটিস those are being held by the citizen of those particular country. So a scale of citizenship means the right or liberty balancing with the responsibilities or duties. তো তুমি যদি এই দুটো যদি ব্যালেন্স করতে পারো, তাহলে তুমি তোমাকে নিজেকে একটা সিটিজেন হিসেবে তুমি বলতে পারবা। এখন কিছু ফ্যাক্ট আছে। আচ্ছা আমি একটু দেখি এখানে আমার জিনিসপাতিগুলো একটু মুভ করেছে। কুল, এখানে কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে যে তোমার রাষ্ট্রের প্রতি আনুগত্য, প্রথম প্রথম যে ব্যাপারটা সেটা তো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, যে একটা রাষ্ট্রের প্রতি আনুগত্য, নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা এবং রাষ্ট্রের নির্দেশগুলো মেনে চলা। অর্থাৎ যেসব নিয়ম কানুনগুলো তোমার রাষ্ট্রের মধ্যে আছে, যে না আসলে তুমি রং সাইডে গাড়ি চালাবা না, ফুটপাথ ছাড়া অন্য কোথাও রাস্তায় হাঁটবা না, তোমার ফুটপাথ দিয়ে চলাফেরা করবা, ফুটপাথে তুমি বাইক উঠাই দিবা না বা সাইকেল উঠাই দিবা না। তারপর হচ্ছে যেখানে সেখানে, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আমি আবার বলছি তোমাদেরকে, রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলা এটা এক অনেক অনেক খারাপ একটা কাজ। দুই, তুমি তোমার নিজেকে নিজেকে তুমি দূষণ করছো তোমার নিজের জায়গাগুলো থেকে। কথাটা আমি যখন একদম মানে সিভিয়ার একটা উদাহরণ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয় না। কেননা তুমি যখন দেখো তোমার শরীরের মধ্যে, আমাদের অলরেডি একটা ডাইজেশন সিস্টেম আছে, ওই জিনিসগুলো আমরা একটা খাবার খাই, খাবারটা আমাদের কি হয় হজম হয়, হজম হয়ে আমাদের কি হয় পরিপাকতন্ত্র দিয়ে সেটা বের হয়ে যায় শরীর থেকে। একবার কথা চিন্তা করে দেখো, আমাদের শরীর মানে শরীরের কোথাও একটা মিসক্যারিয়ার যদি হয়, আমাদের শরীরে যদি কোথাও একটা কোনো যদি সমস্যা হয়, দেখা যাচ্ছে যে আমাদের ওই ইউরিন বা আমাদের যে স্টুলগুলো আছে এগুলো যদি কোনো রকমের ফেল করে আমাদের শরীরে, তো একটা স্টেজে গিয়ে যদি আমাদের এগুলো যদি ব্লাডের সাথে মিশে যায় ওই ইউরিনটা, তুমি কি একবারও চিন্তা করতে পারো যে তোমার আজকের পরিণতি তোমার কি হতে পারে? তুমি কি একবার চিন্তা করে দেখতে পারো? সো থিংস সাচ এস দ্যাট, আমি যদি বলি একটা রাষ্ট্রের যে ড্রেনেজ সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমাদের একটা ব্লাড ড্রেনের মতো। অ্যান্ড তুমি যে আসলে ওয়াটার বটলটা তুমি ফেলে দিচ্ছ রাস্তার মধ্যে, তুমি যে ওয়াটার বটলটা তুমি যে ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছ,
তুমি চিন্তা করে দেখো তো, ওই ড্রেন বা ওই ড্রেনের মধ্যে ওই বটলটা যদি এমন কোনো একটা স্টুল হতো বা একটা ইউরিনের কম্পোনেন্ট হতো যেটা তোমার রক্তের সাথে মিশে যাচ্ছে, তুমি চিন্তা করে দেখো তো তুমি কি এই কাজটা করতে পারতা কিনা? তাহলে তুমি যদি এই পুরো দেশটাকে তুমি একটা যদি মানুষের দেহ হিসেবে চিন্তা ভাবনা করো, তুমি বাই ডিফল্ট ওই দেশের যে শরীরটা সেটাকে তুমি দূষণ করতেছো। তুমি চিন্তা করে দেখো, তুমি যদি জাপানের উদাহরণ দাও, কিছুদিন আগে একটা ছবি ভাইরাল হয় বা একটা খবর অনেক বেশি নিউজটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, জাপানে বন্যা হওয়ার পরে দেখা যাচ্ছে যে সারা জাপান থেকে একটা প্লাস্টিক পর্যন্ত উঠে আসেনি। তাহলে তুমি চিন্তা করে দেখো, তুমি কিসের এত দাম্ভিকতা প্রদর্শন করো বা কিসের এত স্মার্টনেস তুমি শো করো একটা কোকের বোতল খেয়ে। কোকের বোতলটা ফিকা মেরে তুমি ফেলে দিলা ভাই, অনেক ওয়ে আছে। মানে আমি নর্মালি কি করতাম, আমার ইউনিভার্সিটি থেকে আসার সময় আমার চিপসের প্যাকেট হোক, আমি ইন জেনারেল আমার ব্যাগের মধ্যে একটা ব্যাগ রাখতাম, অলরেডি ব্যাগের মধ্যে একটা আলাদা জায়গা রাখতাম, যেটার মধ্যে আমি সারাদিন যা, ধরো আমি ইভেন একটা বাদামের খোসা পর্যন্ত, আমি নর্মালি কি করতাম, আমি বাদামের প্যাকেট নিতাম না আর কি, প্যাকেট নিলে আমি 2টা প্যাকেট নিতাম, যখন বাদাম কিনতাম 2টা প্যাকেট নিতাম, একটা প্যাকেটে মানে বাদাম খোসাগুলো খেয়ে খেয়ে খোসাগুলো এখানে ফেলতাম। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে ইন জেনারেল যেটা হতো, আহ আমার স্কুল ব্যাগ বা আমার মনে করো যে ইউনিভার্সিটি যে ব্যাগটা সবসময় যে ব্যাগটা ক্যারি করতাম, ওই আমার ব্যাগের মধ্যে আমি একটা জায়গা রাখতাম যে সবসময় যেভাবেই হোক যে পরিস্থিতি হোক আমি জাস্ট ব্যাগের মধ্যে ফেলে দিতাম। সো রাতে এসে আমি জাস্ট ব্যাগটা ক্লিন করতাম। সো এটা জাস্ট আমি তোমাদের দিক থেকে এক্সপেক্ট করবো যে আজকের পরে অন্তত পক্ষে তোমরা যাতে কখনো এই কাজটা যাতে না করো, যে যেখানে সেখানে জিনিসপাতি ফেলে দেওয়া আর থুতু ফেলা জিনিসটা একটু মেনটেন করবো আর কি। ইটস জাস্ট ইউ থিঙ্ক, রাইট? সো ইউ রাইট, রাইট। সো এই জিনিসটাও করবা না। সো এগুলো একটু জাস্ট একটু মেনটেন করবা। আর ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রত্যেকটা নাগরিকের সর্বদা সজাগ থাকা এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। যেমনটা আমরা দেখেছি 1971 সালে আমাদের যুদ্ধের সময় আমাদের প্রত্যেকটা ক্লাস থেকে মানুষজন এসে যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যে একটা সজাত্যবোধ, এটা আসলে এই যে আমি বললাম প্রথম দিকে একটা আইডেন্টিটি। তুমি চিন্তা করে দেখো, একটা ভাই আর একটা ভাইয়ের কারণে, মানে একটা ভাইয়ের জন্য এগিয়ে যায় কেন, আমরা বলি আর কি ডক্টর টান, বাট চিন্তা করে দেখো এটাও যদি ওই মনে ওই যে ফিলোসফিক্যাল সপ্তাহের ওই কথার মধ্যে চলে যায়, যদি আমি এই জিনিসটা মানে অনেক আগে থেকে এই জিনিসটা মানে আমি আগেও পড়াশোনা করা ছিল, এই জন্য এই জিনিসটা আমি ইয়ে করতে পারি, রিলেট করতে পারি। আমরা একজন মানুষকে একজন মানুষের জন্য আমি ভাই বলে কেন কেন বলি, এটা আমাদেরকে একটা আইডেন্টিটি দেয়। কারণ তুমি ওর ভাই, এই জিনিসটা তোমাকে একটু সেফ ফিল করায় যে না এই লোকটা আমার ভাই, আমার একটা ভাই আছে, আমার একটা ব্যাকআপ মানুষ আছে। সেম রাষ্ট্রের নাগরিকতা হচ্ছে এজ এ বাংলাদেশি, আমার যদি কিছু হয় আমার পাশের যে মানুষটা, ওই মানুষটা আমার জন্য এগিয়ে আসবে কারণ সে বাংলাদেশি। জিনিসটা আমাদের দেশে হয়তো এত বেশি ক্লিয়ার করা যায় না, বা আমাদের দেশে হয়তো তুমি বুঝতে পারো না। তুমি যে বাইরে যাবা, তুমি দেখো যে এই জিনিসটাই শুধুমাত্র বাংলাদেশি না, আরো মাইক্রো লেভেলে গেলে তুমি সিলেটে দেখবা যে লন্ডনে ভুরি ভুরি সিলেটি। সিলেট বলতে যদি অনেকে বলে যে লন্ডনই লন্ডনই, এছাড়া তুমি যদি বাইরে একটা কোনো দেশে যাও, তুমি দেশের মানুষ দেখলে তাদের মধ্যে দেখবা যে বন্ডিং গুলো দেখতে কিরকম, জাস্ট বিকজ তারা বাংলাদেশি, জাস্ট বিকজ তোমার একটা আইডেন্টিটি আছে। সো এই যে রাষ্ট্রের যে স্বাধীনতা এবং রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার এই আইডেন্টিটিটাকে প্রিজার্ভ করা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট, 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 ফাইন। তাহলে আমি চলো এরপর যাই। আইনের প্রতি সম্মান রাষ্ট্রের, আমি যেটা বললাম যে রং সাইডে গাড়ি চালানো, এই জিনিসগুলো তোমরা কখনো মানে ইয়ে করবা না, ব্রেক মানে আইনগুলো ব্রেক করবা না। এন্ড আইনের ক্ষেত্রে আমি একটা কথা সবসময় বলবো যে না আসলে আমরা সবসময় দেখি না যে একটা হোয়াট এভাউটিজমের জিনিসপাতি, আমি একটা বাবুলের মধ্যে থাকি কিরকম। আমার পাশে হোয়াট এভাউটিজম জিনিসটা একটু বলি, হ্যাঁ তোমরা হোয়াট এভাউটিজম এটা তোমাদের একটু জানা দরকার, এটা নট নেসেসারি সমাজ বই বা কোনো মানে পড়াশোনার বাইরেও এই জিনিসটা তোমাদের জানা দরকার। আমরা ইন জেনারেল কি করি, কখনো কোনো একটা ক্রাইম বা কোনো একটা খারাপ কাজ করার সময় যুক্তি হিসাবে এটা প্রদর্শন করি, ও তো এটা খারাপ করেছে, ও এটা যেহেতু খারাপ করেছে ও তো আমার চাইতেও খারাপ কাজ করে। এটা আমি একটু সহজভাবে বলি। পরীক্ষা যখন ছোটবেলা খারাপ করতাম, খারাপ করে যখন মানে মোটামুটি পরীক্ষা সবগুলো ভালো করলে আমরা মানে যারা যারা ছিল দেখো কি করতো, একটা পরীক্ষা খারাপ হলে আমরা বলতাম কি বাসায় গিয়ে সবাই খারাপ করেছে, পরীক্ষায় প্রশ্ন কোশ্চেন দিয়েছে সবাই খারাপ করেছে, যেটা আমার মনে হয় কখনো কখনো আমরা এখনো ইউজ করি। সবাই খারাপ করছে এই কারণে আমিও খারাপ করছি, এটা কখনো লজিক হতে পারে না। অর্থাৎ যখন দেখতেছি যে না রাষ্ট্রের অধিকাংশ মানুষই আইন ব্রেক করতেছে, এটা ডিরেক্টলি তোমায় কখনো এই অধিকারটা দেয় না তুমি রাষ্ট্রের আইন ভঙ্গ করতে পারবা। তুমি সবসময় দেখবা, সবসময় মাথায় রাখবা, দুনিয়াতে পজিটিভ যা কিছু আছে সবকিছু সবার মাঝে ছড়িয়ে দিতে হয়, নেগেটিভ যা কিছু আছে সেটা শুধুমাত্র নিজের মধ্যেই রাখতে হয়, এন্ড সেটাকে রিডিউস করতে হয়। দুইটা জিনিস, একটা দুইটা তোমার কাছে দুইটা বাবল দিলাম, দুইটা বাবল দিলাম, এ একটা বাবল, এ একটা বাবল। ডান হাতে হচ্ছে আমার পজিটিভ বাবল, বাম হাতে হচ্ছে আমার নেগেটিভ বাবল। পজিটিভ বাবলটাকে তুমি যত পারো বিরাট করবা, বড় করবা, যত বৃদ্ধি করতে পারো। নেগেটিভ যে বাবলটা আছে এটাকে একদম মুঠোতে ভরে একদম এটাকে একদম চুইংগাম মানে ফেলে দিবা। রাইট?
তো এইগুলো তোমরা নেগেটিভ মানে হচ্ছে খারাপ কাজ, আইন ভঙ্গ করা, এই ধরনের জিনিসপাতিগুলো। নাগরিকের সুষ্ঠু জীবনযাপন ও শৃঙ্খলা রক্ষা, রাষ্ট্রের প্রত্যেক রাষ্ট্র আইন মেনে চলতে হবে, কারণ এগুলো হচ্ছে সাধারণত দেখা যাচ্ছে যে রাষ্ট্রে শান্তি বয়ে আনে। এখন ভোট দেওয়া, সততা ও সুবিবেচনার জন্য সুবিবেচনার সাথে ভোট দেওয়াটা নাগরিকের একটা পবিত্র দায়িত্ব। কারণ এই ভোটের মাধ্যমে তুমি যোগ্য প্রার্থী এবং তোমার 5 বছর, সামনে 5 বছর কেমন যাবে, তোমার এলাকার রাস্তাটা কি ঠিক হবে কিনা, তোমার এলাকার শিক্ষা, তোমার দেশের শিক্ষা ব্যবস্থা কত উন্নত হবে, এই জিনিসটা নির্ভর করে। তো অযোগ্য ও দুর্নীতিবাজ প্রার্থীকে ভোটদানে বিরত থেকে অন্ততপক্ষে আমাদের উচিত একটা ভালো প্রার্থীকে ভোট দেওয়া। কর এবং খাজনা দেওয়া, রাষ্ট্রের আয়ের যে উৎস, মানে রাষ্ট্র কোথা থেকে টাকা পায়, প্রত্যেকটা মানুষ যে ট্যাক্সটা দিচ্ছে ওই ট্যাক্সটা থেকে আসলে রাষ্ট্র টাকা পায়। অর্থাৎ রাষ্ট্রের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ তোমার জন্য ইনভেস্ট করতেছে, রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্টের জায়গাটা, টাকাটা কোথা থেকে আসে, মানুষের দেয়া ট্যাক্স থেকে। অর্থাৎ নাগরিকের যত সময় কর দিয়ে এটা করা উচিত। আবার নাগরিককে কখনো কর ফাঁকি দেওয়া আসলে উচিত না, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। সো আমি এই জিনিসগুলো অলরেডি তোমরা মোটামুটি আশা করি আমি আলোচনা করে আসছি পরে। এখন কথা হচ্ছে একটা জিনিস আছে যে রাষ্ট্র আসলে ব্যয় করার জায়গাটা কোথায়। রাষ্ট্র আসলে প্রশাসনিক প্রতিরক্ষা, মানে হচ্ছে যে আর্মি বা রাষ্ট্রের যে উন্নয়নমূলক কাজগুলো, ব্রিজ তৈরি করবে বা মানুষের জন্য, এইসব কাজগুলোর জন্য রাষ্ট্র অনেক টাকা লাগে। তো এগুলো হচ্ছে মোস্টলি যে একদম রাষ্ট্রই সবকিছু পেতে পারে জিনিসটা এমন না, স্টেটের মাঝে মধ্যে অন্যান্য দেশ থেকে লোন নেওয়া লাগে, লোন নেওয়া লাগে, বা আমরা দেখছি ওকে মানে অতীতে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের টাকা প্রয়োজন। এই টাকাগুলো আসলে কোথা থেকে আসে, কর এবং খাজনা। তো একটা নাগরিকের দায়িত্ব যে আসলে এগুলোতে সহায়তা করা এবং কর ফাঁকি না দেওয়া। রাষ্ট্র নাগরিকের দায়িত্বগুলো আমরা যদি যদি আরো কিছু জিনিসপাতি আছে এগুলো যদি আমরা বলি যে না আসলে একটা দেশের নাগরিকের সততা এবং একাগ্রতা ও নিষ্ঠা, কাজে নিষ্ঠার জন্য এগুলো যদি থাকে তাহলে রাষ্ট্রটা এমনি আগায় নিয়ে যায়। যত বেশি সচেতন নাগরিক তত বেশি মানে উন্নয়নশীল রাষ্ট্র। প্রতিটা শিশু একটা দেশের নাগরিক, একটা রাষ্ট্রের নাগরিক। সো পিতামাতার উচিত তাদের অভিভাবককে এমন মানে মানে পিতামাতা বা অভিভাবকের উচিত অভিভাবক হিসেবে তার প্রতিটা সন্তানকে সেভাবে গড়ে তোলা, সেভাবে স্কুলে পাঠানো যাতে করে সুশিক্ষায় শিক্ষিত একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এটা খুবই ইম্পর্টেন্ট। একটা দেশের জন্য একটা সুনাগরিক হিসেবে গড়ে ওঠা, একটা সুনাগরিক একটা দেশের জন্য একটা সম্পদ, কারণ সে আরো 10টা মানুষকে আসলে সুনাগরিক হতে উদ্বুদ্ধ করবে। সো এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যান্ড প্রত্যেকটা নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, এটা হতেই হবে। এবং এটা একটা পূর্ব শর্ত। রাষ্ট্রের নাগরিকতা রাষ্ট্রীয় অর্জন এবং সফলতা সবসময় দেশের মঙ্গল কামনা করে এবং নাগরিকদের কর্তব্য জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর এবং মনীষীদের অবদানকে শ্রদ্ধা করে স্মরণ করতে হবে। এটা একটা বিরাট পার্ট। জাতীয় সঙ্গীত দেশের কালচার, দেশের ঐতিহ্য, এগুলো তোমার দেশের একটা আইডেন্টিটিকে ফ্লারিশ করে। প্রত্যেকটা নাগরিককে একে অপরের সাহায্য করার জন্য সচেষ্ট থাকতে হবে। এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, বুঝছো? আমি একটু মার্ক করে রাখি এটা না, তোমাদের সৃজনশীলে আসতে পারে। একটু বলি, হ্যাঁ, আমি একটু রিডিং করে তোমাদেরকে আমি বলি। একটু দেখো, বৈচিত্র্যের মধ্যে একটা একটা লাইন আছে, বৈচিত্র্যের মধ্যে সৌন্দর্য নিহিত। দাঁড়াও আমি দেখাই, বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত। এটা একটা সুন্দর একটা লাইন। আমরা নর্মালি দেখি যে কখনো কখনো আমরা চাকমা বলে, উপজাতি বলে, রোহিঙ্গা বলে আমরা মানুষজনকে গালি দিই বা আমরা একটু নিজেদেরকে মানে হেয় প্রতিপন্ন করি। বাট জিনিসগুলো না মানে দুনিয়াতে যত খারাপ কাজ থাকতে পারে এগুলো তার চেয়েও খারাপ কাজ, ট্রাস্ট মি। এটা হচ্ছে যে তোমার দেশের মধ্যে যারা যারা জনগণ বা দেশের মধ্যে ভিন্ন সংস্কৃতি যারা আছে তাদের প্রত্যেকটা জিনিসকে তোমার ওই দেশের মধ্যে অলরেডি, আমাদের যেমন ধরো যে মণিপুরি কালচার, চাকমা কালচার, এই কালচার গুলোকে না বাই ডিফল্ট তোমার সম্মান করাটা তোমার একটা দায়িত্ব। অলরাইট, তুমি এগুলোকে শ্রদ্ধা করাটা তোমার দায়িত্ব। একটা দেশের নাগরিক মানে নাগরিক হিসেবে তোমার এটাকে দায়িত্ব। এবং মানে অ্যাজ ফার এজ পসিবল তুমি চাইবা যে তাদের ক্ষেত্রে একটা মানুষ হিসেবে, তাদের যে প্রত্যেকটা নাগরিক হিসেবে তাদেরকে তুমি সমান সংখ্যক তুমি গুরুত্ব দাও, সমান সংখ্যক তাদেরকে অন্ততপক্ষে কেয়ার করো। এবং এই যে প্রত্যেকটা নাগরিককে বৈচিত্র্যের মধ্যেই সৌন্দর্য নিহিত হয়, এই কথাটার মিনিংটা হচ্ছে তুমি দেখতে পারো যে কানাডা কিংবা কানাডায় তুমি দেখতে পারো যে মাল্টি ডাইভার্সিটি ওদের মধ্যে অনেক পপুলারিটি আছে, বা বিদেশে অনেক ইউনিভার্সিটিতে দেখবা যে ওরা চাই হচ্ছে একটা ফ্যাকাল্টিতে যদি তোমার 30 জন স্টুডেন্ট থাকে 30 জনই 30টা দেশের থাকুক। ওরা চায় যে এরকম মানে ডাইভার্সিফাইড ন্যাশনালিটি মানুষগুলো আসুক কাস্টের, যাতে করে তারা তাদেরকে সমান যে আসলে পড়াশোনার শিক্ষাটা দিতে পারে, বা তাদেরকে এই যে একটা সৌন্দর্য কালচারাল যে একটা আছে ওইটাকে মিথস্ক্রিয়া যারা আছে ওইটা অন্তত পক্ষে সম্ভব হয়। তো দেখবা যে বৈচিত্র্যের মধ্যে মধ্যে একটা বা একটা নেশনের বা একটা জাতির মধ্যে যে জিনিসটা সুন্দর আছে এই জিনিসগুলো সরিয়ে যেতে পারে, আরেকটা জাতি পেতে পারে এই জিনিসটা। সো এটা নর্মালি আমরা এটা জাস্ট দেখালাম যে উদাহরণটা দিলাম একটা দেশের মধ্যে একটা দেশ, বাট আমাদের দেশের মধ্যে যে বৈচিত্র্যগুলো এক্সিস্ট করতেছে অলরেডি সেগুলোকে আমাদের উচিত প্রিজার্ভ করা। সো কি কি পড়লাম, আমি নাগরিক সম্পর্কে পড়েছি। সো নাগরিক তাহলে রাষ্ট্রের যে জনগণগুলো আছে, এখানে রাষ্ট্রের জনগণ হবে যদিও, যাই হোক, রাষ্ট্রের যে জনগণগুলো আছে জনগণের কি দরকার, উপরের দিকে আনুগত্য প্রদর্শন করা উচিত, মাস্ট। রাষ্ট্রের দায়িত্ব পালন করা উচিত, মাস্ট। সুবিধা ভোগ করবে কখন, যখন মানে স্থায়ীভাবে বসবাস করবে
বসবাস করে সে আনুগত্য প্রদর্শন করবে, আনুগত্য প্রদর্শন করে সে দায়িত্ব পালন করবে, দায়িত্ব পালন করার পরে গিয়ে সে এক্সপেক্ট করতে পারে সে কিছু সুযোগ সুবিধা। সো এটা ছিল মোটামুটি আমাদের ব্যাপার স্যাপার। এন্ড তুমি যদি এগুলো যদি পালন করতে পারো, তুমি যদি এগুলো কমপ্লিটলি যদি তুমি যদি মানে নিজের মতো করে তুমি যদি এগুলো যদি মেনটেন করতে পারো, দেন তোমার জিটিএ ভার্সিটির মতো তুমি গুড সিটিজেন বোনাস পাবা না, তবু তুমি নিজেকে একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে নিজেকে গর্ব করে বলতে পারবা। এন্ড একটা রাষ্ট্রের যে এন্টিটি, একটা রাষ্ট্রের যে সদস্য হিসেবে তোমার যে একটা গর্ব করার বিষয়, এটা লিটারেলি মোর দেন অফ সামথিং। তোমার যতটুকু তোমার আইডেন্টিটিকে কেটে করে তার চেয়ে এটা অনেক বিরাট কিছু। অলরাইট, দিস ইজ জাস্ট আ মেন, ডোন্ট টেক ইট সিরিয়াসলি যে আসলে $50 $50 দিবে গুড সিটিজেন হইলে পাওয়া উচিত বা এমন কিছু না। এটা জিটিএ ভার্সিটি গেমের মধ্যে তুমি কোনো একটা মিশন অ্যাকমপ্লিশ করলে বা কোনো একটা ভালো কাজ করলে তোমার দেখা হয়তো গুড সিটিজেন বোনাস দিত আর কি। দিস ইজ জাস্ট ফান পারপাস, আমি এটা ইউজ করেছি। হাউএভার তো মোটামুটি ছিল এটা আমার আজকের লেকচার। তোমরা একটু কাইন্ডলি, আমি তোমাদের 5 মিনিট একটু কোয়েশ্চেন নিব, কাইন্ডলি আমাকে একটু তোমরা জানাও যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, তোমাদের কোনো ব্যাপার নিয়ে কারো কোনো কোয়েরিজ থাকলে আমাকে তোমরা অবশ্যই একটু জানাও। রাইট, আমি শুনবো তোমাদের কোশ্চেনগুলো একটু দেখে নিই, দেখে আমি তারপরে যাচ্ছি দেখি। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? অলরাইট, এটা 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 আমার যতদূর মনে হয় তোমাদের এসএসসি 21 এর সিলেবাসও আছে, এন্ড 22 তে শর্ট সিলেবাস যা দিয়ে আছে সেটাতেও আছে এই চ্যাপ্টারটা। সো আমার আরো একটা লেকচার লাগবে ইনশাল্লাহ। ভাই আমার উক্তিগুলো মনে থাকে না। উক্তিগুলো মনে রাখার পার্টটা হচ্ছে আমি তোমাদেরকে যেভাবে বললাম, ঘটনাটা একটু মনে রাখবা। অ্যারিস্টটল যখন এই কথাটা বলেছে, কোন কোন প্রেক্ষাপটে এসে সেই কথাটা বলেছে, এটা তোমার নিজের মতো করে একটা গল্প বানিয়ে মনে রাখতে পারো, বা তুমি আমি যেভাবে বলেছিলাম এভাবে মনে রাখবা যে অ্যারিস্টটল এই কথাটা বলেছেন, গার্নার এসে একটা সলিউশন দিয়েছেন, গেটেল এসে আরো ভালোভাবে বলেছেন। উক্তিগুলো হুবহু মনে রাখার দরকার নেই, বাট কি পয়েন্টগুলো মাস্ট মনে রাখবা, কারণ উক্তিগুলো যিনি বাংলা লিখেছেন সেও এটাকে ট্রান্সলেট করে দিয়েছেন। অর্থাৎ বাংলা যে লোকটা অলরেডি উক্তি দিয়েছেন সেও যে বাংলায় হুবহু এইভাবে দিছে, নট নেসেসারিলি সেটা ইম্পর্টেন্ট, বাট কি ওয়ার্ড যেগুলো বলছে, লাইক আমাদের বলছে ইম্পর্টেন্ট সদস্য, রাজনৈতিক সদস্য, সমাজের সদস্য, এই ওয়ার্ডগুলো তোমরা মিস করিও না। অলরাইট, আর সমাজে ভালো মার্কস পাওয়ার জন্য সবচেয়ে বড় পার্টটা হচ্ছে যে তোমরা ট্রাই করবা উদ্দীপকের সাথে যত বেশি সামঞ্জস্য দেখাতে পারো, উদ্দীপকের সাথে বইয়ে যে সামঞ্জস্যগুলো দেখাতে পারো, আর একটু ট্রাই করবা যে একটু উদাহরণ দিয়ে লিখার। অলরাইট, তাহলে দেখবা যে জিনিসগুলো তোমাদের কাছে ইজিয়ার হয়ে যাবে, মাচ মোর ইজিয়ার হয়ে যাবে। আর দেখি 2-3 দিনের মধ্যে আমি তোমাদের বাংলাতে যে আসলে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, সুপার ক্লাস, যে বাংলাতে বা সমাজে বা ধর্মে কিভাবে মার্কস তুলতে হয়, সো দেখি আমি উইদিন আ কাপল অফ ডেজ আমি দেখি তোমাদের লেকচারটা প্রোভাইড করতে পারি না বা তোমাদের ক্লাসটা নিতে পারি নাকি। সো আমি আবার আন্তরিকভাবে দুঃখিত যে আসলে ক্লাসটা একটু দেরি হয়ে যায়, 1 ঘন্টা দেরিতে শুরু হওয়ার জন্য। ইয়েট আই থিঙ্ক তোমাদের ক্লাসটা কাজে লেগেছে। তোমরা একটু আমাকে একটু জানাও যে তোমাদের ক্লাসটাকে কিছু কিছু অন্তত শিখতে পেরেছো কিনা, বা তোমাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে। দেন আমরা জাস্ট আজকের ক্লাসটা কনক্লুড করতে পারবো। অলরাইট, আমাকে একটু তাহলে কমেন্ট করে তোমরা একটু জানাও। অলরাইট, থ্যাংক ইউ, তোমাদেরকেও থ্যাংক ইউ। অলরাইট। ফেয়ার এনাফ, কুল, ফাইন। তো এই ছিল আজকের লেকচার, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সমাজ ক্লাস আরেকটা আমি 2-1 দিনের ভিতরে নিব, দেখি একটু মানে স্লাইড রেডি আছে যদিও, তবুও দেখা যাক, সময়টা আমি একটু মেনটেন করার একটু ব্যাপার স্যাপার আছে। আমি তোমাদেরকে জানিয়ে দিব, আমি তারপর দেখা যাক নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমার পড়াশোনার সাথেই থাকো। আর যেসব কথাবার্তা বলেছি এগুলা আমার যে তোমাদের কাছে যদি মনে হয় যে আসলে আমি কোনো কিছু ভুল বলেছি, বা তোমাদের কাছে যদি মনে হয় যে না আনফেয়ার, তোমরা একটু কাইন্ডলি একটু নিজেরা ওগুলো নিয়ে একটু কথা যাচাই করো। যদি মনে হয় যে আমার কথাগুলো ভুল, সো আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু ভুলগুলো ধরাই দিলে ইন ফিউচার ইনশাল্লাহ আমার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কাজে লাগবে, বা আমার নিজের পার্সোনালি হচ্ছে এই জিনিসগুলো কাজে দিবে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসের জন্য। সো নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। সো টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।